স্টুডেন্টস, আজকে যেটা আমি নিয়ে এসেছি যে এনার্জি ব্যান্ড ইন এ ক্রিস্টাল, আমি বলেছিলাম সেমিকন্ডাক্টরের সেকেন্ড লেকচারে আমি এনার্জি ব্যান্ড ইন এ ক্রিস্টাল অবশ্যই আমি নিয়ে আসবো এবং সেটাকে আমি তোমাদেরকে বলছি একটাই জিনিস দাও দিয়ে বলছি কি না, তোমরা এই লেকচারটা দেখার পর এনার্জি ব্যান্ড নিয়ে যে কোনো মাথা থেকে যে কোনো মানে ভুলে যাওয়া কনসেপ্ট বা যেগুলো মানে মিস্টেক হওয়া কনসেপ্ট সেগুলো তোমরা আবার পুনরায় রিকভারি করবে। তোমরা যেখান থেকে পড়ে আসো না কেন তোমরা অবশ্যই এটাকে দেখলে মোটামুটি আমি তোমাদেরকে বলতে পারি যে তোমরা অবশ্যই কোনো না কোনো একটা কনসেপ্ট একটা খুঁজে পাবে। ঠিক আছে, তো আজকে আমি নিব এনার্জি ব্যান্ড ইন ক্রিস্টাল আর তার সাথে ভ্যালেন্স বন্ড, কন্ডাকশন বন্ড এবং FeG যেটাকে আমরা বলে থাকি ফরবিডেন এনার্জি গ্যাপ। তো এনার্জি ব্যান্ড ইন ক্রিস্টালকে বুঝতে গেলে তোমাকে আগে জেনে আসা উচিত যে বোর অ্যাটমিক থিওরি। তো অ্যাটম চ্যাপ্টারের আমি সেকেন্ড লেকচারে বোর অ্যাটমিক থিওরিকে ইন ডিটেল ডিসকাস করেছি, তো সেখানটায় গিয়ে তোমরা আগে দেখে এসে এই লেকচারটাকে দেখতে পারো। ক্লিয়ার? তো আমি ফার্স্টে আমি কি বলছি না, হেডলাইন লাগাও এনার্জি ব্যান্ড ইন এ ক্রিস্টাল। তো এনার্জি ব্যান্ড ইন এ ক্রিস্টালকে পড়তে যাওয়ার আগে আমি আগে বলি যে বিজ্ঞানী বোর অ্যাটমিক মডেলের একটা কনসেপ্ট তিনি বলেছিলেন তিনি বলেছিলেন যে অ্যাটমের মধ্যে তিনি কি অ্যাটম নিয়েছিলেন না আইসোলেটেড অ্যাটম, যে আইসোলেটেড অ্যাটমের মধ্যে অবস্থিত সকল এনার্জি লেভেলের একটা নির্দিষ্ট এনার্জি রয়েছে। ওই এনার্জি লেভেলে অবস্থিত সকল ইলেকট্রনের এনার্জি ওই এনার্জি লেভেলের সহিত সমান। ওই এনার্জি লেভেলের এনার্জির সহিত ইলেকট্রনগুলোর এনার্জি কি হবে? সেম। তো কি বললো আমি একবার লিখে দিই, কি বললো বোর অ্যাটমিক থিওরির যে টপিকসটা আমি নিচ্ছি সেটা হচ্ছে কি না, আইসোলেটেড অ্যাটমের মধ্যে অবস্থিত সকল এনার্জি লেভেলের এনার্জি ডিফারেন্ট। ক্লিয়ার? আচ্ছা, ওই এনার্জি লেভেলে অবস্থিত সকল ইলেকট্রনের এনার্জি ওই এনার্জি লেভেলের এনার্জি এর সমান হয়। কার? ওই ইলেকট্রন গুলো। তার মানে বোর অ্যাটমিক থিওরি যে আইসোলেটেড অ্যাটমের উপরে বেস করে যে তৈরি হয়েছে তা এখানটা আমরা ক্লিয়ার। তো বোর অ্যাটমিক থিওরি কি বলেছিল যে N1 সেলের এনার্জি কি হবে? -3.6 ইলেকট্রন ভোল্ট। N2 সেলের এনার্জি কত? -3 ইলেকট্রন ভোল্ট। N3 সেলের এনার্জি কত হবে? -1.51 ইলেকট্রন ভোল্ট। N4 সেলের কত হবে? -0.85 ইলেকট্রন ভোল্ট। তো এইরকম করে প্রত্যেকটা এনার্জি লেভেলের ক্ষেত্রে এনার্জি কি হচ্ছে? ডিফারেন্ট। তো প্রত্যেকটা এনার্জি লেভেলে অবস্থিত ইলেকট্রন গুলো, সাপোজ ধরো n=4 এ অবস্থিত যে ইলেকট্রন গুলো যে আছে তাদেরও এনার্জি কি হবে না 0.85 ইলেকট্রন ভোল্টের সমান হবে। তো এই এনার্জি লেভেলে প্রত্যেকটা ইলেকট্রনকে যদি থাকতে হয় তাহলে এই পরিমাণ এনার্জি নিয়ে তাদেরকে থাকতে হবে। ক্লিয়ার? তো প্রত্যেকটা এনার্জি লেভেল আইসোলেটেড অ্যাটমের ক্ষেত্রে ডিসক্রিট এনার্জি লেভেল তৈরি করতে আছে, লেভেল সৃষ্টি করে। তো এটা হচ্ছে কি আইসোলেটেড এনার্জি লেভেলের ক্ষেত্রে, আইসোলেটেড অ্যাটমের ক্ষেত্রে। তো আইসোলেটেড অ্যাটম মানে কি? একটা সিঙ্গেল অ্যাটম। তো সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটে থাকে। তো প্রত্যেকটা এনার্জি লেভেলে আলাদা এনার্জি, তো প্রত্যেকটা এনার্জি লেভেলে অবস্থিত ইলেকট্রন গুলোর এনার্জি হচ্ছে কি ওই এনার্জি লেভেলের সাথে সমান। ক্লিয়ার? তো আমাদের গিভেন কন্ডিশন কি ছিল ক্রিস্টালের ক্ষেত্রে?
আমাদের গিভেন কন্ডিশন কিসে? ক্রিস্টালের ক্ষেত্রে তো ক্রিস্টালের মধ্যে তো অসংখ্য অ্যাটম থাকে। তো ক্রিস্টালের মধ্যে যদি অসংখ্য অ্যাটম থাকে তাহলে বোরের এই থিওরি কিন্তু ক্রিস্টালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয় দেখো, তো বোরের এই থিওরি কেন প্রযোজ্য নয় দেখো, না একটা যদি আমরা ক্রিস্টাল নিই, একটা যদি দেখো আমরা বাস্তব জীবনে কিন্তু একটা সিঙ্গেল অ্যাটম কি পেয়ে থাকি? অবশ্যই পাই না। একটা বাস্তব যদি একটা লোহার একটা রড নিই, লোহার একটা যদি রড নিই, তার মধ্যে একটা অ্যাটম কি থাকে? অবশ্যই না, অসংখ্য অ্যাটম থাকে, ইনফিনিট অ্যাটম থাকে, অসংখ্য অ্যাটম থাকে। ক্লিয়ার? তো আমরা যদি একটা ক্রিস্টাল ধরে নিই, একটা ক্রিস্টালের মধ্যে কার ক্ষেত্রে? না ক্রিস্টালের ক্ষেত্রে আমরা কি দেখব? না ক্রিস্টালের ক্ষেত্রে অসংখ্য অ্যাটম থাকে। তাহলে প্রত্যেকটা অ্যাটমের কি রয়েছে? আউটার মোস্ট সেল রয়েছে। প্রত্যেকটা অ্যাটমের কি রয়েছে? আউটার মোস্ট সেল রয়েছে। আচ্ছা, তো প্রত্যেকটা অ্যাটমের জন্য প্রত্যেকটা অ্যাটমের আউটার মোস্ট সেলের অবস্থিত ইলেকট্রনগুলো, তো কি দেখব? না প্রত্যেকটা অ্যাটমের আউটার মোস্ট সেলে অবস্থিত ইলেকট্রনগুলো এক নম্বর কি না আউটার মোস্ট সেলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? না যে আমি সাপোজ এই অ্যাটমটাকে আমি চিহ্নিত করলাম যে এই অ্যাটমটার ক্ষেত্রে না এক নম্বর আমরা কি বলবো? না কোনো নির্দিষ্ট অ্যাটমের ইলেকট্রনের উপর প্রভাব এক নম্বর কি না কোন একটা নির্দিষ্ট অ্যাটমের ইলেকট্রনের উপর প্রভাব কি দেখব? না ওই অ্যাটমের ইলেকট্রন অ্যাটমের নিউক্লিয়াসের দ্বারা কি হয়? আকৃষ্ট হয়। দ্বিতীয়ত ওই অ্যাটমের ইলেকট্রনগুলো তাদের পাশে অবস্থিত যত অ্যাটম রয়েছে, তার এপাশে আছে যত অ্যাটম রয়েছে, তো দ্বিতীয়ত ওই নির্দিষ্ট অ্যাটমের ইলেকট্রনটি পার্শ্ববর্তী অ্যাটমগুলির নিউক্লিয়াস এবং ইলেকট্রনের দ্বারা ইলেকট্রন বলতে কোন ইলেকট্রন? না আউটার মোস্ট সেলের ইলেকট্রন এবং আউটার মোস্ট সেলের ইলেকট্রনগুলির দ্বারা আকর্ষিত হয় এবং বিকর্ষিত হয়। তাহলে অ্যাট্রাক্ট হতে পারে, আকর্ষিত হয় ও বিকর্ষিত হয়। কেমন করে? না দেখো এই ইলেকট্রনটাকে কি করবে? রিপালশন করবে। এই ইলেকট্রনটাও নেগেটিভ চার্জের, এই ইলেকট্রনটাও নেগেটিভ চার্জের, সরি এটাকে আমি কেন নিলাম? এই ইলেকট্রনটা, তো এই ইলেকট্রনটা দ্বারা এই ইলেকট্রন কি করবে? রিপালশন করবে, কারণ এটাও নেগেটিভ চার্জের, এটাও নেগেটিভ চার্জের। আবার দেখো এই ইলেকট্রনটাকে কি করবে? রিপালশন করবে, এটাও নেগেটিভ চার্জের, এটাও নেগেটিভ চার্জের। আবার দেখো এর ক্ষেত্রেও রিপালশন করবে, তো এর ক্ষেত্রে রিপালশন করবে, তো চারিদিকে কি করতে আছে? রিপালশন করতে আছে। আবার দেখো এই ইলেকট্রনটা এই অ্যাটমের দ্বারা কি হবে? অ্যাট্রাক্ট হচ্ছে, এই অ্যাটমের নিউক্লিয়াসের দ্বারা 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 অ্যাট্রাক্ট হচ্ছে। তো প্রত্যেকের তো নিউক্লিয়াসের দ্বারা কি হচ্ছে? অ্যাট্রাক্ট হচ্ছে এবং আউটার মোস্ট সেলের দ্বারা কি হচ্ছে? বিকর্ষিত হচ্ছে। তো প্রত্যেকটা একটা নির্দিষ্ট অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রনগুলোর কি হতে আছে? আকর্ষণ এবং বিকর্ষণ হতেই আছে। তো এরকম যদি প্রত্যেকটা অ্যাটমের দ্বারা যদি আকর্ষণ এবং বিকর্ষণ যদি হয়ে থাকে, তো এই যে এটাকে যদি আমরা মানে নির্দিষ্ট অ্যাটম বলে ভাবি, তাহলে এই নির্দিষ্ট অ্যাটমটার ইলেকট্রন এর দ্বারাও আকর্ষিত বিকর্ষিত হচ্ছে, এর দ্বারাও আকর্ষিত বিকর্ষিত হচ্ছে, এর দ্বারা হচ্ছে। তো প্রত্যেকটা অ্যাটমের আউটার মোস্ট সেলের ইলেকট্রনগুলো এনার্জি, যা প্রত্যেকটা অ্যাটমের তো আউটার মোস্ট সেলের তো একটা এনার্জি ছিল, তো ওই এনার্জি এবার প্রত্যেকের আকর্ষণ বিকর্ষণের দ্বারা কি হচ্ছে? ওই ইলেকট্রনটার পার্টিকুলার সেলের যে এনার্জি হওয়া দরকার ছিল, সেই এনার্জির থেকে হয় ইনক্রিজ করে যাচ্ছে না ডিক্রিজ করে যাচ্ছে, এর ক্ষেত্রে যেমন হয় ইনক্রিজ না ডিক্রিজ করছে, এর ক্ষেত্রে ইনক্রিজ না ডিক্রিজ করছে। তো পার্টিকুলার এনার্জি লেভেলের যে এনার্জি হওয়া দরকার সেই এনার্জি আর থাকছে না। তো এমন কি অনেক বইতেও লেখা আছে যে দুটো অ্যাটমের আউটার মোস্ট সেলের ইলেকট্রনগুলো একে অপরকে আবার কি করে থাকে? শেয়ারও করে থাকে, একে অপরকে কি করে থাকে?
শেয়ারও করে থাকে, যে এর ইলেকট্রন এই অ্যাটমের না এই ইলেকট্রনটা এই অ্যাটমের, এই ইলেকট্রনটা এই অ্যাটমের না এই ইলেকট্রনটা এই অ্যাটমের, তো কোনটা কার সেটা আমরা বুঝতে পারি না, যেহেতু এরা কোভ্যালেন্ট বন্ডের দ্বারা পরস্পর যুক্ত থাকে, এরা কোভ্যালেন্ট বন্ডের দ্বারা পরস্পর যুক্ত থাকে, যার ফলে বোঝা যায় না যে এরা কোন ইলেকট্রনের, এরা এমন ভাবে ওভারল্যাপ করে থাকে। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, না প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি পার্টিকুলার একটা এনার্জি লেভেলের থেকে আলাদা হয়ে থাকে, ভিন্ন হয়ে থাকে। তাহলে পার্টিকুলার এনার্জি থেকে যদি আলাদা হয়ে থাকে, তাহলে ওই আউটার মোস্ট সেলটা যদি n = 4 হয়ে থাকতো, তাহলে তার এনার্জি বোর লেভেল থেকে কত হতো, না এনার্জি তার বোর লেভেল থেকে 0.85 ইলেকট্রন ভোল্ট মাইনাস এটাই তো হওয়া ছিল। বাট অন্যান্য অ্যাটমের দ্বারা যখন এর উপরে প্রভাব পড়লো, যখন অন্যান্য অ্যাটম, অন্যান্য নিউক্লিয়াস, পার্শ্ববর্তী যে অ্যাটমগুলো রয়েছে তাদের ইলেকট্রন, তাদের নিউক্লিয়াসের দ্বারা যে এই ইলেকট্রনটার উপরে যে প্রভাব পড়লো, তাহলে এই n = 4 সেলের থাকা ইলেকট্রনটা এই এনার্জি আর থাকলো না, হয় এই এনার্জির থেকে কিছুটা কম হলো বা কিছুটা বেশি হলো। কেন কম বেশি হবে না, আমি এটাকে রাফ করি, কেন কম বেশি হলো, এই জিনিসটাকে রাফ করি না, কেন কম বেশি হলো না, কারণ দেখো যে এই যদি একটা ক্রিস্টাল হয়ে থাকতো, দেখো এই অ্যাটমটার পজিশন একটা পার্টিকুলার পজিশন, রয়েছে। তো এই অ্যাটমের আউটার মোস্ট সেলে অবস্থিত ইলেকট্রনগুলোরও একটা পার্টিকুলার পজিশন রয়েছে। তো এই অ্যাটম থেকে এই অ্যাটমের মধ্যে যে ইন্টারঅ্যাকশন চলছে, এই অ্যাটম থেকে এই অ্যাটমের যে একটা ইন্টারঅ্যাকশন চলছে, তো এই ইন্টারঅ্যাকশনও একটা নির্দিষ্ট, এই অ্যাটম থেকে এই অ্যাটমের ইন্টারঅ্যাকশনটাও একটা নির্দিষ্ট, যেহেতু প্রত্যেকটা অ্যাটম একটা পার্টিকুলার পজিশন নিয়ে রয়েছে, প্রত্যেকটা অ্যাটমের ইলেকট্রন একটা পার্টিকুলার পজিশন নিয়ে রয়েছে, সেহেতু প্রত্যেকটা অ্যাটমের দ্বারা ইন্টারঅ্যাকশনও কি পাবো, পার্টিকুলার পেতে চলেছে। ক্লিয়ার? তো প্রত্যেকটা অ্যাটমের দ্বারা ইন্টারঅ্যাকশন আমরা কিছু পেতে চলেছি না পার্টিকুলার পেতে চলেছি। তো চেক করতে হয় যে ব্যাটারি কতটা রয়েছে। তো প্রত্যেকটা অ্যাটমের দ্বারা একটা পার্টিকুলার ইন্টারঅ্যাকশন, পার্টিকুলার পজিশন রয়েছে, প্রত্যেকটা অ্যাটমের ইলেকট্রন একটা পার্টিকুলার রয়েছে, তার প্রত্যেকটা অ্যাটমের একটা এনার্জি লেভেলও পার্টিকুলার রয়েছে, যার ফলে প্রত্যেকের দ্বারা সৃষ্ট এনার্জি লেভেলও ডিফারেন্ট হতে চলেছে। প্রত্যেকের দ্বারা এনার্জি লেভেলও কি হতে চলেছে, ডিফারেন্ট। কেমন হলো বোঝা গেল না মনে হয়? দেখো বলি শোনো। সাপোজ ধরো এখানটায় 21 জন ছেলে আছে। এবারে তুমি কি করলে, তুমি হচ্ছে সেই 11 নম্বর ছেলে, যে 11 নম্বর ছেলে তুমি ভাবছো যে আমার সামনে 10 জন ছেলে রয়েছে, আমার পেছনে 10 জন ছেলে রয়েছে। যে 9 নম্বর ছেলে সে কি ভাবছে, সে ভাবছে আমার সামনে 12 জন ছেলে রয়েছে, আমার পেছনে 8 জন ছেলে রয়েছে। যে 10 নম্বর ছেলে ছিল সে ভাবছে আমার সামনে 11 জন, আমার পেছনে 10 জন। তো প্রত্যেকটা ছেলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ছেলে একটা নির্দিষ্ট পজিশন নিয়ে রয়েছে, আর প্রত্যেকটা ছেলের থেকে সামনে পেছনের সংখ্যাও আলাদা। তার মানে প্রত্যেক ক্রিস্টালে অবস্থিত অ্যাটমগুলো একটা নির্দিষ্ট পার্টিকুলার পজিশন রয়েছে। তো প্রত্যেকটা যদি পার্টিকুলার অ্যাটমের যদি প্রত্যেকটা পার্টিকুলার পজিশন থাকে, তো প্রত্যেকটা অ্যাটমের দ্বারা ইন্টারঅ্যাকশনও আলাদা হতে চলেছে। ইন্টারঅ্যাকশনও আলাদা, যে এর উপরে সৃষ্ট প্রত্যেকটা অ্যাটমের দ্বারা ইন্টারঅ্যাকশন, এর উপরে সৃষ্ট প্রত্যেকটা অ্যাটমের দ্বারা ইন্টারঅ্যাকশন আলাদা, ডিফারেন্ট আলাদা। তো ইন্টারঅ্যাকশন যদি আলাদা হয়ে থাকে, তো প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি, প্রত্যেকটা ইলেকট্রনের আউটার মোস্ট সেলের এনার্জি সেটাও কি হতে চলেছে, ডিফারেন্ট হতে চলেছে। আর প্রত্যেকটার ইন্টারঅ্যাকশন যদি আলাদা হতে থাকে, তো প্রত্যেকের এর ইন্টারঅ্যাকশন আলাদা, এর ইন্টারঅ্যাকশনের সাথে ম্যাচ করবে না। এর ইন্টারঅ্যাকশন এই ইলেকট্রনের উপরে যত ইন্টারঅ্যাকশন পড়েছে, প্রত্যেকটার ইন্টারঅ্যাকশনের উপরে এর ম্যাচ করবে না, ডিফারেন্ট ইন্টারঅ্যাকশন হতে চলেছে। তো ডিফারেন্ট যদি, তাহলে এই ইলেকট্রনের উপরে প্রত্যেকের ইন্টারঅ্যাকশনের জন্য সৃষ্ট এনার্জি একটা ডিফারেন্ট হবে। প্রত্যেকটা ইন্টারঅ্যাকশন যদি ডিফারেন্ট হয়, ইভেন প্রত্যেকটা অ্যাটমের পজিশন, প্রত্যেকটা অ্যাটমের ইলেকট্রন, প্রত্যেকটাই একটা কি দেখতে পাচ্ছি, ইউনিক পজিশন। প্রত্যেকটা ইলেকট্রনের একটা ইউনিক পজিশন, প্রত্যেকটা ইন্টারঅ্যাকশন একটা ইউনিক। তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি লেভেলও কি হতে চলেছে, ইউনিক।
তো ক্রিস্টালের মধ্যে অবস্থিত অসংখ্য অ্যাটমের দ্বারা সৃষ্ট এনার্জি লেভেল কি হতে চলেছে? ইউনিক এনার্জি লেভেল হতে চলেছে। তো একটার উপরে আরেকটা কিন্তু ওভারল্যাপ করবে না, ইউনিক, আলাদা আলাদা। তো এটা সাপোজ n = 4, তো n = 4 এ অবস্থিত যতগুলো ইলেকট্রন, n = দেখো এটা আউটার মোস্ট সেল, তো আউটার মোস্ট সেলের চার্জ মানে এনার্জি কত হতো? -0.85 ইলেকট্রন ভোল্ট। তাহলে প্রত্যেকটার ইন্টারঅ্যাকশনের জন্য আমরা কি পাচ্ছি? যে প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি পার্টিকুলার, এটা ছিল কি n = 4, তো পার্টিকুলার এনার্জি লেভেলের এনার্জি থেকে হয় বেশি হচ্ছে নাহলে কম হচ্ছে। কেন? ইন্টারঅ্যাকশনের উপরে ডিপেন্ড করছে। তো পার্টিকুলার ওই এনার্জি লেভেলের এনার্জি সমান কিন্তু আর হয় না, কেন হচ্ছে না? ইন্টারঅ্যাকশনের জন্য। যে একাধিক অ্যাটম রয়েছে ক্রিস্টালের মধ্যে, যার ফলে ওই পার্টিকুলার এনার্জি লেভেলের এনার্জি আর ওই আউটার মোস্ট সেলের ইলেকট্রনের এনার্জির সাথে সমান হতে আর পারে না, যার ফলে তারা ডিফারেন্ট এনার্জি লেভেল বানিয়ে থাকে। তো ডিফারেন্ট যদি এখানে যদি সাপোজ ধরো মানে কত বলবো 10⁻23 সংখ্যক যদি অ্যাটম থেকে থাকে, 10⁻23 সংখ্যক যদি অ্যাটম থেকে থাকে, তাহলে এখানে অ্যাটম কটা রয়েছে? 10⁻23। তাহলে আউটার মোস্ট সেলে অবস্থিত ইলেকট্রনের সংখ্যা কটা হবে? 10⁻23। তো 10⁻23 সংখ্যক ইলেকট্রনের এনার্জি লেভেলও কি হবে? আলাদা হবে। 10⁻23 সংখ্যক ইলেকট্রনের এনার্জি লেভেল কি হবে? আলাদা হবে। তো আলাদা যদি হয়, তো 10⁻23 মানে সংখ্যাটা তো বিশাল, অনেক। তো ওই এনার্জি লেভেল গুলো যেন মনে হচ্ছে কি একে অপরের উপর ওভারল্যাপ করে আছে। মানে বেসিক্যালি এনার্জি লেভেল গুলো তো ডিফারেন্ট, কিন্তু এত কাছাকাছি কেন না? এত সংখ্যক অ্যাটমের দ্বারা যে এনার্জি লেভেল গুলো সৃষ্টি হচ্ছে, সেই এনার্জি গুলোকে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কি দেখবো? যেন একটা কন্টিনিউয়াস একটা এনার্জি ব্যান্ড সৃষ্টি করেছে, হ্যাঁ, প্রত্যেকটা এনার্জি লেভেল একটা ডিফারেন্ট, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য সৃষ্ট এনার্জি লেভেল একটা ডিফারেন্ট, কিন্তু দেখলে যেন মনে হয় যেন একটা কন্টিনিউয়াস এনার্জি ব্যান্ডের সৃষ্টি করেছে। একটা এনার্জি, একটা ডিফারেন্ট, একটা ডিসক্রিট এনার্জি কিন্তু আমরা পাবো না, কন্টিনিউয়াস এনার্জি ব্যান্ডের মতো লাগবে। কেমন লাগবে না? কন্টিনিউয়াস এনার্জি ব্যান্ড লাগবে। এটাই তো আমরা বোঝাতে চাইছি, কন্টিনিউয়াস এনার্জি ব্যান্ড লাগছে। তো কন্টিনিউয়াস এনার্জি ব্যান্ডের সৃষ্টি হতে চলেছে। তো আমরা সোডিয়ামের একটা এক্সাম্পল নেব, এবং আমাদের টপিকস, আমাদের চ্যাপ্টার কি ছিল? সেমিকন্ডাক্টরের উপরে। ইভেন সেমিকন্ডাক্টরের উপরে আমি একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে ডিসকাসও করাবো। তো এইটুকু বোঝা গেছে। তো এবারে আমরা কিসের নিতে চলেছি? একটা সোডিয়াম ক্রিস্টালের উপর আমরা এনার্জি ব্যান্ড আমরা দেখবো। একটা সোডিয়াম ক্রিস্টালের ক্ষেত্রে কোন একটা, হ্যাঁ, এই এনার্জি ব্যান্ড যে কোনো ক্রিস্টালের ক্ষেত্রে হয়ে থাকে। তো যে কোনো ক্রিস্টালের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড ডিফারেন্ট। তো প্রত্যেক ক্রিস্টালের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড সৃষ্টি হয়ে থাকে, তো আমরা তার মধ্যে থেকে একটা তুলে নেব কি না? সোডিয়াম ক্রিস্টাল। আমাদের বইতে, আমাদের এনসিইআরটির বইতেও দেওয়া আছে সোডিয়াম ক্রিস্টাল, সেহেতু আমরা সোডিয়াম ক্রিস্টালের এনার্জি ব্যান্ড নিয়ে কেবলমাত্র ডিসকাস করব। তারপরে সেমিকন্ডাক্টরের একটা এক্সাম্পল সিলিকনের উপরেও ডিসকাস করব। তো দুটো এক্সাম্পল নিয়ে ডিসকাস করব, তবে এনার্জি ব্যান্ড ইন এ ক্রিস্টাল পুরোপুরি একদম মাথার মধ্যে চেপে যাবে, পুরোপুরি মাথার মধ্যে একদম বসে যাবে। তো চিন্তা করার কোনো দরকার নেই। তো মন দিয়ে দেখো। তো আমরা এবারে কি নিতে চলেছি? আমি মাঝে মাঝে একটু ক্যামেরার পিছনে গিয়ে দেখতে থাকি, কেননা ঠিকঠাক ক্যামেরা চলছে, রানিং আছে কিনা, নাহলে কিন্তু খুবই প্রবলেম হবে। এই হচ্ছে। তো এবার আমরা নিতে চলেছি কি? একটা সোডিয়াম ক্রিস্টাল। কার করে আমরা নেব? একটা সোডিয়াম ক্রিস্টাল। তো সোডিয়াম ক্রিস্টাল, সোডিয়ামের তোমরা অ্যাটমিক নাম্বার জানো, Z=11। তো এর ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা করি 1s2 2s2 2p6 3s1, ওকে, এর ইলেকট্রনিক কনফিগারেশন এটাই হয়ে থাকে। তো এবারে আমরা নেব কি? সোডিয়াম ক্রিস্টাল তো নিয়েছি, প্রথমে আমরা ডিল করব একটা আইসোলেটেড সোডিয়াম ক্রিস্টাল। আইসোলেটেড সোডিয়াম অ্যাটম, সোডিয়াম অ্যাটম।
তো আইসোলেটেড সোডিয়াম অ্যাটম মানে কি হচ্ছে যে একটা সিঙ্গেল সোডিয়াম অ্যাটম। তো সিঙ্গেল সোডিয়াম অ্যাটমের ক্ষেত্রে কি হয়ে থাকবে না, সিঙ্গেল সোডিয়াম অ্যাটমের ক্ষেত্রে কটা অরবিট থাকবে, এই সংখ্যাগুলো কি চিহ্নিত করে না অরবিটের সংখ্যা। তো আউটার মোস্ট সেল হচ্ছে কত 3, আউটার মোস্ট সেল কত না 3। তো এটা হচ্ছে কত 1s, এটা হচ্ছে কত না 2s, এটা হচ্ছে কত না 2p6, এটা হচ্ছে কত না 3s, 2p6 না এটা হচ্ছে 3s। তো 3s এর মধ্যে কটা ইলেকট্রন রয়েছে, দুটো ইলেকট্রন রয়েছে। তো এটা যেহেতু একটা আইসোলেটেড সোডিয়াম অ্যাটম, তো প্রত্যেকটা এনার্জি লেভেলের একটা পার্টিকুলার এনার্জি রয়েছে, যে প্রত্যেকটা এনার্জি লেভেলে অবস্থিত 1s এ কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, 2s এ কটা ইলেকট্রন না দুটো ইলেকট্রন, 2p তে কটা ইলেকট্রন 1 2 3 4 5 6টা ইলেকট্রন, 3s এ কটা ইলেকট্রন না একটা ইলেকট্রন। তো প্রত্যেকটা এনার্জি লেভেলে অবস্থিত ইলেকট্রন গুলো সেম এনার্জি নিয়ে সেম এনার্জি ওই এনার্জি লেভেলে অবস্থিত, প্রত্যেকটা এনার্জি লেভেলে অবস্থিত ইলেকট্রন গুলো ওই এনার্জি লেভেলের সেম এনার্জি নিয়ে ওই এনার্জি গুলোতে অবস্থিত। ক্লিয়ার? এটা ছিল কি আইসোলেটেড সোডিয়াম অ্যাটম। ক্লিয়ার? এবারে আমরা দেখব কি না একটা সোডিয়ামের ক্রিস্টাল নেব। কি নেব না একটা সোডিয়ামের কি নেব ক্রিস্টাল নেব। তো সোডিয়ামের তো ক্রিস্টাল নেব বটে, কিন্তু তার পরিমাণটা একটা ফিক্সড করে নেব। কি নেব 1 মোল। কেন না 1 মোল নেওয়ার কারণ হচ্ছে 1 মোল সোডিয়াম অ্যাটমে কত সংখ্যক অ্যাটম থেকে থাকে না অ্যাভোগাড্রো সংখ্যক অ্যাটম থেকে থাকে। তার মানে আমরা ধরে নেব তার অ্যাটমের সংখ্যা, আমরা জেনারেলি একটু ঠিকঠাক করে নেব যে অ্যাটমের সংখ্যা কত থাকে 6 × 10⁻23 সংখ্যক, যদিও তো আমরা মানবো কি না মানবো যে 10⁻23 সংখ্যক আছে, নিয়ারলি 10⁻23 সংখ্যক অ্যাটম রয়েছে। আচ্ছা, তো একটা ক্রিস্টালের মধ্যে একটা সোডিয়াম ক্রিস্টালের মধ্যে আমি সোডিয়াম ক্রিস্টালের পরিমাণটা ফিক্সড করে নিয়েছি যে 1 মোল একটা সোডিয়াম ক্রিস্টাল, যার অ্যাটমের নাম্বার হচ্ছে কি নিয়ারলি 10⁻23। তো এবারে আমরা কি দেখতে চলেছি না এবারে দেখতে চলেছি এই সোডিয়াম ক্রিস্টালের মধ্যে অসংখ্য অ্যাটম রয়েছে, 10⁻23 সংখ্যক অ্যাটম। তো 10⁻23 সংখ্যক অ্যাটমের আউটার মোস্ট সেল রয়েছে 3s রয়েছে। তো প্রত্যেকটার আউটার মোস্ট সেলে অবস্থিত ইলেকট্রন গুলো অপর অ্যাটম গুলোর ইলেকট্রনের উপরে কি করছে ইন্টারঅ্যাকশন করছে, কারণ প্রত্যেকটা অ্যাটমের ইউনিক পজিশন রয়েছে, প্রত্যেকটা অ্যাটমের আউটার মোস্ট সেলে অবস্থিত ইলেকট্রন গুলোরও একটা ইউনিক পজিশন রয়েছে। আবার প্রত্যেকটা অ্যাটমের দ্বারা অপর অ্যাটমের, প্রত্যেকটা অ্যাটমের দ্বারা অপর অ্যাটমের, প্রত্যেকটা অ্যাটমের দ্বারা অপর অ্যাটমের, তো প্রত্যেকের দ্বারা ইন্টারঅ্যাকশনও আলাদা আলাদা। তো ইন্টারঅ্যাকশন যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে প্রত্যেকের দ্বারা সৃষ্ট এনার্জি লেভেলও আলাদা আলাদা হবে, কারণ ইন্টারঅ্যাকশন যদি আলাদা আলাদা, কারো ইন্টারঅ্যাকশনের সাথে কারো ইন্টারঅ্যাকশন ম্যাচ করছে না। তো ইন্টারঅ্যাকশন যদি আলাদা আলাদা হতে থাকে তাহলে প্রত্যেকের দ্বারা সৃষ্ট আউটার মোস্ট সেলে অবস্থিত ইলেকট্রন গুলোরও এনার্জি লেভেল কি হবে আলাদা হবে। ক্লিয়ার করতে পেরেছি? কারণ সোডিয়াম ক্রিস্টালে অসংখ্য অ্যাটম থেকে থাকে, সোডিয়াম ক্রিস্টালে অসংখ্য অ্যাটম থেকে থাকে। আচ্ছা, তো 2p 2s 1s এরা তো ফিল আপ থাকে, তো এদের মধ্যেও ইন্টারঅ্যাকশন হয়, তো এদের আমরা যদি ইন্টারঅ্যাকশন যদি দেখে থাকি যে 1s হচ্ছে কি একদম নিউক্লিয়াসের কাছে, তার কোনো প্রভাব কিন্তু ক্রিস্টালের মধ্যে কোনো প্রভাব পড়ে না, এটা হচ্ছে কি 1s, তারপরে কোনো ইন্টারঅ্যাকশনে তত এফেক্ট পড়ে না। 2s এর ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি, তো 2s এর ক্ষেত্রে আমরা কি দেখব না 2s এর ক্ষেত্রে একটু হলেও তার প্রভাব পড়ে থাকে, তো 2s এর মধ্যেও এনার্জি ব্যান্ডের একটা সৃষ্টি হয়। কেন না ওই ইলেকট্রন গুলো অন্যান্য অ্যাটমের দ্বারা ইন্টারঅ্যাকশন হয়, যার ফলে তারা এনার্জি ব্যান্ড, এনার্জি লেভেল সৃষ্টি করে এবং এনার্জি ব্যান্ডের সৃষ্টি হয়। 2p হচ্ছে নিউক্লিয়াস থেকে আরো বেশি দূরে আছে, তো 2p এর মধ্যে এনার্জি ব্যান্ড সৃষ্টি হয় 2s এর তুলনায় অনেক বড় হয়ে থাকে। তো এইগুলো যদিও ফিল আপ, এগুলো যেহেতু ইলেকট্রন দ্বারা ফিল আপ, আমাদের বইতে এই সকল ইনার সেলগুলোর এনার্জি ব্যান্ড নিয়ে কোনো ডিসকাস করার নেই। তো ইনার সেলগুলোর এনার্জি ব্যান্ড আমরা এই ক্ষেত্রে ডিসকাস করব না। তো কোয়ান্টাম ফিজিক্স যারা পড়বে তারা অবশ্যই এই সকল নিয়ে ডিসকাস করবে আপার ভাষায়। তো 3s এর ক্ষেত্রে আমরা কেবলমাত্র পড়বো আউটার মোস্ট সেলের ক্ষেত্রে। তো আউটার মোস্ট সেলের ইলেকট্রন গুলো আমরা কি দেখব, আউটার মোস্ট সেলে অবস্থিত ইলেকট্রন গুলো আমরা কি দেখব না তারা অন্যান্য অ্যাটমের দ্বারা, অন্যান্য অ্যাটমের নিউক্লিয়াস, অন্যান্য অ্যাটমের
আউটার মোস্ট সেলের ইলেকট্রন, এগুলোর দ্বারা তারা আলাদা আলাদা এনার্জি ব্যান্ড গঠন করতে রয়েছে। প্রত্যেকটা অ্যাটমের ইলেকট্রন আলাদা 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 এনার্জি ব্যান্ড গঠন করছে। তো আলাদা আলাদা যদি এনার্জি ব্যান্ড গঠন করে থাকে, আলাদা আলাদা ইলেকট্রনের ব্যান্ড যদি ইলেকট্রনের এনার্জি লেভেল যদি গঠন করে থাকে তো এরকম করে করে কতগুলো এনার্জি লেভেল তারা তৈরি করবে, কতগুলো এনার্জি লেভেল তৈরি করতে পারে না 10⁻23 সংখ্যক অ্যাটম রয়েছে। তো এখানটায় আউটার মোস্ট সেলে অবস্থিত ইলেকট্রন গুলো তো 10⁻23 সংখ্যক হবে। তো 10⁻23 সংখ্যক এনার্জি লেভেল এখানে তৈরি হওয়ার আছে। তো 10⁻23 সংখ্যক যদি এনার্জি লেভেল যদি তৈরি হয়, তাহলে একটা এনার্জি লেভেল আরেকটা এনার্জি লেভেলের উপর কি হবে, ওভারল্যাপ করবে। তো যেন মনে হবে যেন এটা একটা কন্টিনিউয়াস এনার্জি ব্যান্ড। এই এনার্জি ব্যান্ডের থিকনেস, এই এনার্জি ব্যান্ডের উইথ কত হয়ে থাকে, এই এনার্জি ব্যান্ডের উইথ হয়ে থাকে না 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্টের মধ্যে 10⁻23 সংখ্যক এনার্জি লেভেল রয়েছে, 10⁻23 সংখ্যক। তো একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেল, একটা এনার্জি লেভেল ধরো এই এনার্জি লেভেল আর এই এনার্জি লেভেল, তো দুটো এনার্জি লেভেলের মধ্যে ডিফারেন্স কত হবে না, ডিফারেন্স যদি আমরা খুঁজতে যাই তাহলে কত লিখবো না 1 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই টোটাল উইথ কত 1 ইলেকট্রন ভোল্ট। কত সংখ্যক এনার্জি লেভেল আছে 10⁻23 সংখ্যক। তার মানে আমরা কত দেখতে পাচ্ছি 10⁻23 ইলেকট্রন ভোল্ট। তাহলে একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে এটা কোন সেল ছিল না 3s আউটার মোস্ট সেলের ক্ষেত্রে। তো 3s সেলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলের ডিফারেন্স কত 10⁻23 ইলেকট্রন ভোল্ট। তো এতটাই ক্ষুদ্র, এতটাই ছোট, যার ফলে একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলের মধ্যে ডিফারেন্স আমরা খুঁজে পাই না। তো ডিফারেন্স যদি আমরা খুঁজে যদি না পাই, তো এই এনার্জি ব্যান্ডটাকে কেমন দেখতে মনে হবে, কন্টিনিউয়াস এনার্জি ব্যান্ড লাগবে, যারা কন্টিনিউয়াস এনার্জি ব্যান্ড রয়েছে। তো এখানটা আমরা একদমই খেয়ালই করতে পারবো না যে এটা ডিসক্রিট এনার্জি লেভেল তৈরি করেছে। অবশ্যই এই প্রত্যেকটা ইলেকট্রনের দ্বারা সৃষ্ট এনার্জি লেভেলগুলো ডিসক্রিট, কিন্তু আমাদের কাছে লাগছে কি না একদম কন্টিনিউয়াস এনার্জি ব্যান্ড, একদম কন্টিনিউয়াস এনার্জি ব্যান্ড। তো এক মোলের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থা, যে এদের মধ্যে কোনো ডিফারেন্সই আমি খুঁজে পাচ্ছি না। 2s 2p এদের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড সৃষ্টি হয়েছে, কিন্তু এদের ক্ষেত্রে এনার্জি ব্যান্ডের সৃষ্টি হওয়ার কারণ কি না, আরে আউটার মোস্ট সেলগুলো এদের উপরেও ইন্টারঅ্যাকশন সৃষ্টি করেছে। তো এরা কিন্তু ফিলা, তো এদের ক্ষেত্রে আমরা তেমন কিন্তু বিচার করছি না, কেবলমাত্র বিচার করবো কার ক্ষেত্রে, আউটার মোস্ট সেলের ক্ষেত্রে, কেবলমাত্র বিচার করব আউটার মোস্ট সেলের ক্ষেত্রে। তো আউটার মোস্ট সেলের ক্ষেত্রে যদি প্রত্যেকটা এনার্জি লেভেলের ডিফারেন্ট পজিশন হয়ে থাকে, তা সত্ত্বেও এত ক্ষুদ্র উইথ হয়ে থাকে একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলের, মানে ডিফারেন্স কত হয়ে থাকে না 10⁻23 ইলেকট্রন ভোল্টের হয়ে থাকে, যার ফলে এই এনার্জি ব্যান্ডটাকে কেমন লাগে, কন্টিনিউয়াস লাগে। কেমন লাগে, কন্টিনিউয়াস লাগে। আচ্ছা বলো তো এই 3s এ কটা ইলেকট্রন থাকতে পারে না 3s অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে। এই 3s অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে। তো দুটো ইলেকট্রন যদি থাকে তাহলে 3s এনার্জি ব্যান্ডে আমি কি দেখবো না দুটো স্টেট রয়েছে। তো দুটো এনার্জি, কটা এনার্জি স্পিন করছে না দুটি ইলেকট্রন স্পিন করছে। তো দুটি ইলেকট্রন দুটো ডিফারেন্ট ডিরেকশনে স্পিন করছে। তো তার মানে আমরা কি বলতে পারবো না এখানে দুটি স্টেট রয়েছে। তো দুটো স্টেট থাকার জন্য আমরা এখানে তাহলে কি বলতে পারি না প্রত্যেকটা ইলেকট্রন তাহলে কি চাইবে না প্রত্যেকটা ইলেকট্রন কি চাইবে যে লোয়ার মোস্ট এনার্জি লেভেলের দিকে আমি চাই। কারণ লোয়ার মোস্ট এনার্জি লেভেলের দিকে এনার্জি সব থেকে কম। লোয়ার মোস্ট এনার্জি লেভেল আমরা একটা বোর অ্যাটমিক থিওরি থেকে আমরা বুঝতেই পারছি n = 1 কত হচ্ছে -13.6, n = 2 -3.4। তো n = 1 আর 2 এর মধ্যে n1 এ কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লোয়ার মোস্ট এনার্জি লেভেল, যার -13.6 ইলেকট্রন ভোল্ট, -13.6 ইলেকট্রন ভোল্ট। যে এতটাই এনার্জি লেভেল মানে এনার্জি কম হয়ে থাকে, সেখানটায় ইলেকট্রন গুলো কি থাকে, স্টেবল পজিশনে থাকে। তো এখানটায় দুটো স্টেট রয়েছে। তো দুটো স্টেট থাকার জন্য এখানকার অবস্থিত সকল ইলেকট্রন গুলো কি চাইবে না লোয়ার মোস্ট এনার্জি লেভেলের দিকে যেতে চাইবে। তো লোয়ার মোস্ট এনার্জি লেভেলের দিকে যদি যেতে চায়, তখন
যদি লোয়ার মোস্ট এনার্জি লেভেলের দিকে যদি যেতে চাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না আমরা এইরকম একটা ডায়াগ্রাম দেখতে পাবো যে 1s এর তো কোনো চেঞ্জ হবে না 1s এর তো কোনো চেঞ্জ হবে না 1s এর তো কোনো চেঞ্জ হবে না আর 2s কে নিয়ে যদি আমাদের ডিল করার নেই তো 2s এর নিয়ে যদি আমরা ডিল করার নেই তাও 2s এরটা আমি করে দিচ্ছি তো 2s এর ক্ষেত্রে আমরা এনার্জি ব্যান্ড যদিও দেখতে পাবো তো নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থান করার জন্য এনার্জি ব্যান্ড খুবই পাতলা হয়ে থাকে আর 2s এর কারণে 2p এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি না 2p এর ক্ষেত্রে এগুলোতে কি আছে ফিল আপ হয়েছে এগুলোতে ইলেকট্রন কি রয়েছে ফিল আপ আছে তো এগুলো ইলেকট্রন ফিল আপ থাকার জন্য এদের স্টেট গুলো কি ফিল আপ এদের স্টেট গুলো কি ফিল আপ কিন্তু 3s এর ক্ষেত্রে দুটো স্টেট তো দুটো স্টেটের মধ্যে একটা ইলেকট্রন আছে 3s এর কটা ইলেকট্রন একটা মাত্র ইলেকট্রন তখন ওই ইলেকট্রন গুলো কি চাইছে আমি জানো লোয়ার মোস্ট সেলের দিকে চলে যাই লোয়ার এনার্জি ব্যান্ডের দিকে চলে যায় তাদের চেষ্টা হচ্ছে সেই দিকে তো তখন ওই ইলেকট্রন গুলো কি হচ্ছে না নিউক্লিয়াস 1s মানে হচ্ছে কি একদম নিউক্লিয়াসের কাছে এটা হচ্ছে 2s2 এটা হচ্ছে 2p6 তো নিউক্লিয়াসের কাছাকাছি ওই ইলেকট্রন গুলো আসতে চাইবে তো 3s এর মধ্যে আমরা কি দেখতে পাবো না ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের কাছাকাছি আসতে আছে নিউক্লিয়াসের কাছাকাছি আসতে আছে তো উপরের যে স্টেটটা আধা নিচে আধা এটা হচ্ছে ফার্স্ট স্টেট এটা হচ্ছে সেকেন্ড স্টেট বা এটা ফার্স্ট স্টেট যদি সেকেন্ড যদি আমরা ধরে থাকি তো ফার্স্ট স্টেটের ক্ষেত্রে আমরা কি দেখব না ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের কাছাকাছি আসতে আছে যার ফলে আমরা কি দেখতে পাচ্ছি এটা হয়ে গেছে কি লোয়ার এনার্জি লেভেল তো ইলেকট্রন গুলো লোয়ার এনার্জি লেভেলের দিকে পৌঁছে গেছে তো লোয়ার এনার্জি লেভেলের দিকে যদি পৌঁছে যায় তখন আমরা কি বলতে পারি যে সেকেন্ড স্টেটটা রয়েছে সেটা হয়ে গেছে কি ভ্যাকেন্ট তাহলে এইটা কি হয়ে গেছে না ভ্যাকেন্ট হয়ে গেছে আর এটা কি হয়ে গেছে না ফিল আপ এটা হয়ে গেছে কি ফিল আপ হয়ে গেছে কিসের দ্বারা না ইলেকট্রনের দ্বারা ফিল আপ হয়ে গেছে তো ইলেকট্রনের দ্বারা এই ফিল আপ এনার্জি ব্যান্ডটাকে আউটার মোস্ট সেলে ইলেকট্রনের দ্বারা এই ফিল আপ এনার্জি ব্যান্ডটাকে আমরা বলে থাকি ভ্যালেন্স ব্যান্ড এটাকে আমরা কি বলে থাকি ভ্যালেন্স ব্যান্ড আর উপরে যে ভ্যাকেন্ট ব্যান্ডটাকে আমরা বলবো এই ভ্যাকেন্ট ব্যান্ডটাকে আমরা বলবো এটাকে আমরা বলবো কি না কন্ডাকশন ব্যান্ড এটাকে আমরা কি বলবো না কন্ডাকশন ব্যান্ড তো এটা তো আমাদের জেনারেল ডেফিনেশন যে আউটার মোস্ট সেলে যে ব্যান্ডটি ইলেকট্রন দ্বারা ফিল আপ থাকে তাদেরকে আমরা বলবো ভ্যালেন্স ইলেকট্রন ব্যান্ড আর যে স্টেটটি আউটার মোস্ট সেলে যে স্টেটটি ভ্যাকেন্ট অবস্থায় থাকে তাদেরকে আমরা বলবো না কন্ডাকশন ব্যান্ড তো দুটো ডিফারেন্ট আকারে সৃষ্টি হয়েছে তো এই ছিল আমাদের এনার্জি ব্যান্ড ইন ক্রিস্টাল তো এনার্জি ব্যান্ড ইন ক্রিস্টাল যদি আমাকে ডেফিনেশন যদি চাইতে হয় এনার্জি ব্যান্ড ইন ক্রিস্টালের যদি আমাকে ডেফিনেশন যদি চাইতে হয় তো কি ডেফিনেশন দেব না ডেফিনেশন এটাই দেব যে একটা আইসোলেটেড অ্যাটমের ক্ষেত্রে আচ্ছা চার্জটা একটু দেখে নিই তো যেটা বলতে চাইছিলাম যে এনার্জি ব্যান্ডের ডেফিনেশন আমরা কি দেব না একটা আইসোলেটেড অ্যাটমের ক্ষেত্রে প্রত্যেকটা এনার্জি লেভেলে অবস্থিত ইলেকট্রনগুলির এনার্জি ওই এনার্জি লেভেলের সমান হয়ে থাকে যার ফলে আইসোলেটেড অ্যাটম না ডিসক্রিট এনার্জি লেভেল তৈরি করে থাকে বাট ইন ক্রিস্টালের মধ্যে কি থাকে না অসংখ্য অ্যাটম থাকে অসংখ্য অ্যাটম থাকার ফলে প্রত্যেকটা অ্যাটমের ইউনিক পজিশন হয়ে থাকে প্রত্যেকটা অ্যাটমের আউটার মোস্ট সেলে অবস্থিত ইলেকট্রন গুলোরও একটি ইউনিক পজিশন হয়ে থাকে এবং প্রত্যেকটা অ্যাটমের দ্বারা অপর অ্যাটমের আউটার মোস্ট সেলে অবস্থিত ইলেকট্রনের উপর ইন্টারঅ্যাকশনও ইউনিক হয়ে থাকে যার ফলে প্রত্যেকটি অ্যাটমের আউটার মোস্ট সেলে অবস্থিত ইলেকট্রনের এনার্জি লেভেলও ডিফারেন্ট হয়ে থাকে কিন্তু এই এনার্জি লেভেলের ডিফারেন্ট অরিজিনাল এনার্জি লেভেল থেকে স্লাইডলি ইনক্রিজ করে থাকে বা স্লাইডলি ডিক্রিজ করে থাকে ক্লিয়ার
যার ফলে একটি ক্রিস্টালের মধ্যে এত সংখ্যক অ্যাটম থাকে, তাদের দ্বারা সৃষ্ট ডিফারেন্ট এনার্জি লেভেলের এনার্জি লেভেলকে দেখলে মনে হয়, বাইরে থেকে দেখলে মনে হয় একটা কন্টিনিউয়াস এনার্জি ব্যান্ড সৃষ্টি করেছে। এই কন্টিনিউয়াস এনার্জি ব্যান্ডকে আমরা কি বলবো? এনার্জি ব্যান্ড ইন ক্রিস্টাল। তো আমাদের মোদ্দা লেকচার কার উপরে বেস করে? সেমিকন্ডাক্টরের উপরে বেস করে। তো আমরা এবার স্টার্ট করতে চলেছি যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড কি হয়ে থাকে। তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড কি হয়ে থাকে, চলো। তো আমরা যে কোনো ক্রিস্টালের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড দেখতেই পারি। তো এবার আমরা দেখতে চলেছি না সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে কোনো একটা সেমিকন্ডাক্টর নেব, ওই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি ব্যান্ডকে কিভাবে আমরা তাকে প্রতিষ্ঠা করব, কিভাবে আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি ব্যান্ডকে কিভাবে আমরা ডিল করব। দেখো, তো আমরা একটা সেমিকন্ডাক্টর নেব, যে সেমিকন্ডাক্টরটা হচ্ছে কি সিলিকন। তো ফার্স্টে আমি কি নিলাম? একটা সেমিকন্ডাক্টর, গিভেন সেমিকন্ডাক্টর। তো আমি বুঝতেই পারছি যে এটা তোমাদের কাছে এখন একটু কিছুটা হলেও সহজ হয়ে গেছে। তো আমি আশা করব সেমিকন্ডাক্টরের উপরে বলার পর এটা আরো পুরোপুরি সহজ হয়ে যাবে। তো সেমিকন্ডাক্টরের উপরে আমরা বলবো এবং সেমিকন্ডাক্টরের উপরে বেস করে ভ্যালেন্স বন্ড এবং কন্ডাকশন বন্ড এবং ফরবিডেন এনার্জি গ্যাপ সবগুলোকেই ডিল করব। আচ্ছা, তো আমরা প্রথমে সেমিকন্ডাক্টর নিতে চলেছি। কি সেমিকন্ডাক্টর? একটা সেমিকন্ডাক্টর নেব, যে সেমিকন্ডাক্টরটা হচ্ছে কি সিলিকন। আচ্ছা, সিলিকনের অ্যাটমিক নাম্বার কত হয়ে থাকে? না Z = 14। তো এর ইলেকট্রনিক কনফিগারেশন কত বলো? না 1s2 2s2 2p6 3s2 3p2। কত? তার সেমিকন্ডাক্টর নিয়েছি, একটা সেমিকন্ডাক্টর নিয়েছি যেটা হচ্ছে সিলিকন, তার ইলেকট্রনিক কনফিগারেশন এত। তো এবারে এই সেমিকন্ডাক্টরকে আমি কি করব? এই সেমিকন্ডাক্টর সিলিকনের একটা আইসোলেটেড অ্যাটম নেব, আরেকটা আমরা কি নেব? একটা ক্রিস্টাল নেব। সেমিকন্ডাক্টরের একটা আইসোলেটেড অ্যাটম নেব, আরেকটা কি নেব? ক্রিস্টাল নেব। তো ফার্স্টে আমরা কি নেব? না সেমিকন্ডাক্টরের একটা আইসোলেটেড, লিখো আইসোলেটেড সিলিকন অ্যাটম। তো আইসোলেটেড সিলিকন অ্যাটমের ক্ষেত্রে আমরা কি দেখতে চলেছি? একটা আইসোলেটেড সিলিকন অ্যাটমের ক্ষেত্রে আমরা কি দেখতে চলেছি? দেখো, একটা আইসোলেটেড সিলিকন অ্যাটম। দেখো, তো আইসোলেটেড সিলিকন অ্যাটমের ক্ষেত্রে তো 1s2 2s2 2p6 এগুলো তো ফিল আপ। তো আইসোলেটেড একটা সিলিকন অ্যাটম নিয়েছি। তো এই অ্যাটমের 3s2 আর 3p6, যেখান থেকে 3 আর এই 3 কি চিহ্নিত করে? আউটার মোস্ট সেল। তো আইসোলেটেড সিলিকন অ্যাটমের ক্ষেত্রে আউটার মোস্ট সেল কোনগুলো? আউটার মোস্ট সেল হচ্ছে কোনটা? 3s আর 3p। ঠিক আছে, তো 3s আর 3p ফার্স্ট আমরা নিলাম। সেকেন্ড, না আউটার মোস্ট সেল গুলো হচ্ছে 3s, তাহলে এই দুটোই হবে কি আউটার মোস্ট সেলে অবস্থিত ইলেকট্রনের দ্বারা ডিফারেন্ট এনার্জি ব্যান্ড গঠন করবে। কিভাবে করবে একটু পরে আমি বলছি, ডিসকাস হয়ে যাবে, দেখবে। এবারে 3s এই 3s এর মধ্যে কয়টি ইলেকট্রন থাকতে পারে? দুটি ইলেকট্রন থাকতে পারে, দুটো ডিফারেন্ট ডিরেকশনে। তার মানে 3s এ কটা স্টেট? না 3s এ স্টেট হচ্ছে কটা? না 3s এ দুটি স্টেট কটা থাকে? না স্টেট হচ্ছে 2। ক্লিয়ার? আচ্ছা, 3p এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তো 3p এর ক্ষেত্রে আমরা কি দেখব? না তিনটা সাবসেল হয়ে থাকে। তো তিনটা সাবসেল যদি হয়ে থাকে, প্রত্যেকটার মধ্যে কটা ইলেকট্রন থাকতে পারে? ছটা থাকতে পারে। তো ছটা যদি থাকতে পারে, তো স্টেট কটা? স্টেট হওয়ার যদি ছিল 6টা। কিন্তু এখন 3p তে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। 3p তে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন রয়েছে। তো দুটো ইলেকট্রন থাকার জন্য আমরা কি বলবো? না এর স্টেট এখন কটা? 2। এর স্টেট এখন কটা? 2। কিন্তু 2 তো এখন আমরা বলবো না। কেন বলবো না?
এখন 2 আমরা কেন বলবো না? না এদের 3s এবং 3p এর 3s লিখো 3s ও 3p এর অরিজিনাল 3p এর অরিজিনাল স্টেট হচ্ছে কটা? 3s আর 3p তো আমাদের আউটার মোস্ট সেল, তাহলে এখানটায় কটা থাকতো? 6টা থাকতো, এখানে কটা? দুটো, তাহলে অরিজিনাল স্টেট কত হবে? 8টি। কটা হবে? 8টি। বাট সিলিকনে 3s, কিন্তু বাট সিলিকনে 3s ও 3p এর ক্ষেত্রে স্টেট কটা? ক্ষেত্রে স্টেট হলো কটা? না 4টি। কটা হলো? 4টি। ক্লিয়ার? বোঝা গেছে? তো এটা ছিল কি আইসোলেটেড একটা সিলিকন অ্যাটম, একটাই মাত্র সিলিকন অ্যাটম। আমি এবারে কি নিতে চলেছি? একটা ক্রিস্টাল সিলিকন অ্যাটমের সিলিকনের কিনতে চলেছি না ক্রিস্টাল। তো সিলিকনের যদি আমি ক্রিস্টাল নিয়ে থাকি তাহলে আমি কি বলবো? না সিলিকনের ক্রিস্টাল নিয়েছি যার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অ্যাটম রয়েছে। তো n সংখ্যক কি রয়েছে? ক্রিস্টাল নিয়েছি যার মধ্যে লিখে নাও, যার মধ্যে n সংখ্যক কি রয়েছে? না n সংখ্যক অ্যাটম রয়েছে। তো n সংখ্যক যদি অ্যাটম যদি থেকে থাকে তাহলে এই সিলিকন ক্রিস্টালের ক্ষেত্রে নাম্বার ওয়ান যে আউটার মোস্ট সেল কটা হবে? 3s আর 3p। এর বেশি কি হবে? অবশ্যই না। তো সিলিকন ক্রিস্টালের ক্ষেত্রে আউটার মোস্ট সেল কি হবে? আউটার মোস্ট সেল হবে 3s ও 3p। 3s আর 3p। সেকেন্ড जो n সংখ্যক এই ক্রিস্টালের নাম্বার অফ স্টেট কটা হবে? নাম্বার অফ স্টেট কত হওয়ার আছে? না 8n। কত হবে? 8n। নাম্বার অফ স্টেট কটা হওয়া উচিত? না 8n। কিন্তু না এই ক্রিস্টালের নাম্বার অফ স্টেট কত হবে? 8n নয় 4n। কিন্তু বাট ক্রিস্টালের নাম্বার অফ স্টেট কটা হওয়া উচিত? 8টি হওয়া। বাট সিলিকন ক্রিস্টালের নাম্বার অফ স্টেট হওয়া উচিত কত? না হওয়া উচিত কত? না 8n। বোঝা গেছে? হওয়া উচিত কটা? 8n। যেহেতু দুটো করে ইলেকট্রন অবস্থান করছে সেহেতু নাম্বার অফ স্টেট কটা হবে? 4টা, 4n হবে। কিন্তু হওয়া উচিত কটা? 8n হওয়া উচিত। হবে তো 8n, কিন্তু হয় কত? 4n হয়ে থাকে। কেন হয়ে থাকে? না প্রত্যেকটা সিলিকন অ্যাটমের পজিশন, প্রত্যেকটা সিলিকন অ্যাটমের আউটার মোস্ট সেলের ইলেকট্রন, ইভেন তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন, এগুলো সব ইউনিক। যার ফলে এনার্জি ব্যান্ড গুলো যে সৃষ্টি হয়ে থাকে সেগুলো ডিফারেন্ট এনার্জি ব্যান্ডের সৃষ্টি হয়ে থাকে। না ডিফারেন্ট যদি এনার্জি ব্যান্ডের সৃষ্টি হয়ে থাকে, তো ডিফারেন্ট যদি এনার্জি ব্যান্ড সৃষ্টি হয়ে থাকে তাহলে 8n পাবো। তো ইলেকট্রন গুলো কি চাইছে? না ইলেকট্রন গুলো তো আউটার মোস্ট সেলে অবস্থিত ইলেকট্রন গুলো কটা স্টেট নিত? না 2n সংখ্যক স্টেট নেবে। 3s এ অবস্থিত ইলেকট্রন গুলোর স্টেট কটা হওয়া উচিত ছিল? 2n সংখ্যক। 3p তে অবস্থিত ইলেকট্রন গুলোর স্টেট কটা হওয়া উচিত ছিল? 6n সংখ্যক। তাহলে 3p তে অবস্থিত ইলেকট্রন গুলো 6p সংখ্যক স্টেটে এনার্জি ব্যান্ড সৃষ্টি করবে। 3s এ অবস্থিত ইলেকট্রন গুলো 2n সংখ্যক স্টেটে এনার্জি ব্যান্ড সৃষ্টি করবে। দিলে কি হবে? টোটালটা ফিল আপ থাকবে। কিন্তু 4n কেন হয়ে থাকে? 8n তো হতো, কিন্তু 4n কেন হয়ে থাকে? না প্রত্যেকটা স্টেটের ইলেকট্রন গুলো এবারে কি চাইছে? না আমরা যেন লোয়ার মোস্ট সেলে চলে যাই। কেন? না লোয়ার মোস্ট সেলে অবস্থিত এনার্জি গুলো কি হয়ে থাকে? এনার্জি কম হয়ে থাকে, নিউক্লিয়াসের কাছাকাছি গিয়ে অবস্থান করবে। তো তার ফলে কি হয়? না 3p তে অবস্থিত দুটো ইলেকট্রন লোয়ার সেলে চলে আসে এবং 3s এর অবস্থিত ইলেকট্রনও লোয়ার সেলে চলে আসে। তো 8টা স্টেটের মধ্যে নিচের দিকে 4টা স্টেট ফিল আপ হয়ে থাকে, বাকি 4টা স্টেট আনফিল আপ। যার ফলে ইলেকট্রন গুলো
যার ফলে ইলেকট্রনগুলো 4n স্টেটে ডিস্ট্রিবিউট থাকে এবং বাকি 4n স্টেট কি থাকে, ভ্যাকেন্ট থাকে, আনফিল আপ থাকে। ক্লিয়ার হয়েছে? তো একে আমরা যদি এনার্জি ভার্সাস ডিসটেন্সের সাথে যদি আমরা ডিল করি, তার যদি একটা গ্রাফ দেখি, তখন কিন্তু আমরা ভালোভাবে একে বুঝতে পারবো। তো এই গ্রাফ দেখবো যে আইসোলেটেড সিলিকন অ্যাটম আর ক্রিস্টালের ক্ষেত্রে। তো আমরা গ্রাফ দেখতে চলেছি কার, এনার্জি এবং নিউক্লিয়াস থেকে, প্রত্যেকটা নিউক্লিয়াস থেকে বলবো না, প্রত্যেকটা অ্যাটমের সেপারেশন দেখে তার একটা গ্রাফ আমরা একটা দেখবো, দিলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমরা বুঝতে পারবো, অবশ্যই বুঝতে পারবো। মন দিয়ে দেখো, মন দিয়ে পড়াটাকে শোনো, তো অবশ্যই বুঝতে পারবে। তো গ্রাফটা আমি অবশ্য নিয়েছি এইচসি বার্মার বই থেকে, খুবই ভালো লেগেছে, সেই জন্যই আমি এই টপিকসটা পুরোপুরি এইচসি বার্মার থেকে আমি কিন্তু নিয়েছি। তো তোমরা ভালো করে, ভালো আকারের বই, তো ভালো আকারের বই হলে তো ভালো কনসেপ্টও পাবে। আচ্ছা, তো আমরা এবারে গ্রাফটা কিসে নিতে চলেছি, কার গ্রাফ নেব না, গ্রাফটা নেব সাপোজ ধরো এদিকে হচ্ছে এনার্জি, এদিকে আমরা কি নিয়েছি, এনার্জি, আর এদিকে নিয়েছি আমরা কি, অ্যাটমিক সেপারেশন। এদিকে আমরা কি নিতে চলেছি, অ্যাটমিক সেপারেশন 1/r, কি নিতে চলেছি, অ্যাটমিক সেপারেশন 1/r, অ্যাটমিক 1/r, আর হচ্ছে কি না অ্যাটমিক সেপারেশন। তো একটা মোদ্দা কথা আমি বলতে ছেড়ে গেছি, নাকি না এই ইলেকট্রন গুলোকে যে আমরা মানে এই যে এনার্জি ব্যান্ডকে যে আমরা ডিল করছি, এটা অবশ্য 0 কেলভিনে, কারণ টেম্পারেচার যত বাড়াবে এনার্জি তাদের মধ্যে আরো সাপ্লাই হতে থাকে। তো অবশ্য আমরা 0 কেলভিনে আমরা কিন্তু এটাকে ডিল করব, এটা কিন্তু সবথেকে বড় হেডলাইন। আচ্ছা, তো 1/r, এদিকে হচ্ছে এনার্জি আর এদিকে হচ্ছে 1/r, যেটা হচ্ছে অ্যাটমিক সেপারেশন। ভালো করে বোঝার চেষ্টা করো। তো 1/r, তাহলে 1/r এর ভ্যালু যদি এখানে 0, এনার্জির ভ্যালু এখানটায় কত, 0। ক্লিয়ার? তো 1/r যদি এখানে 0 হয়ে থাকে, তো r ইকুয়াল টু কি হবে না, r হবে কি, ইনফিনিট। r যদি ইনফিনিট হয়ে থাকে, তাহলে আমি কি বলতে পারি, যে দুটো অ্যাটমের মধ্যে সেপারেশন ইনফিনিট, মানে দুটো অ্যাটমের মধ্যে সেপারেশন যদি ইনফিনিট হয়ে থাকে, তাহলে ওই দুটো অ্যাটমকে আমি এক একটা আইসোলেটেড অ্যাটম রূপে ডিল করতে পারি, এক একটা আইসোলেটেড অ্যাটম রূপে ডিল করতে পারি। এদিকে কি হবে, 1/r = 0, তাহলে এই পোরশনটাকে আমি কি হিসাবে ডিল করব না, আইসোলেটেড অ্যাটম রূপে ইউজ করব। কি রূপে না, আইসোলেটেড অ্যাটম রূপে ইউজ করব। তো আইসোলেটেড অ্যাটম আমি কি নিয়েছি না, ফর সিলিকন। কি নিব, ফর সিলিকন। তো সিলিকনের ক্ষেত্রে আউটার মোস্ট সেল কি ছিল, একটা ছিল 3s, আরেকটা ছিল কি না 3p। একটা ছিল, এটা ছিল কি 3s, আর এটা ছিল কি 3p। ক্লিয়ার? আচ্ছা, তো 3s আর 3p এই দুটো কি ছিল না, আউটার মোস্ট সেলের, আউটার মোস্ট সেল কার না, সিলিকনের ক্ষেত্রে, সিলিকনের ক্ষেত্রে। তো আইসোলেটেড অ্যাটমের ক্ষেত্রে আমরা কি দেখেছি না, 3s এর মধ্যে কটা স্টেট হয়ে থাকে না, 3s এর মধ্যে 2n সংখ্যক স্টেট থাকে। স্টেট কটা, 2n সংখ্যক। এবং ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন কটা না, নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে কটা, লিখো নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু 2। কটা ইলেকট্রন আছে, দুটো। আচ্ছা, 3p এর মধ্যে আমরা কি দেখতাম না, 3p এর মধ্যে স্টেট কটা আছে না, 6n স্টেট রয়েছে। স্টেট, নাম্বার অফ স্টেট হচ্ছে কত, 6n স্টেট। এবং নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু কটা, দুটো। নাম্বার অফ ইলেকট্রন কটা, দুটো। আচ্ছা আচ্ছা, তো এবারে আমরা কি দেখতে চলেছি, তো আইসোলেটেড অ্যাটমের ক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছি না, 3s আর 3p তে অবস্থিত ইলেকট্রন গুলো একটা ডিসক্রিট এনার্জি লেভেলও সৃষ্টি করে বসে আছে, একটা ডিসক্রিট এনার্জি লেভেলও সৃষ্টি করে বসে আছে। যে এখানে তাহলে এই স্টেটটাতে কি রয়েছে, দুটো ইলেকট্রন অবস্থান করছে, এই স্টেটটাতে কটা ইলেকট্রন অবস্থান করছে, দুটো ইলেকট্রন অবস্থান করছে। ঠিক আছে, তো এবারে আমরা কি করলাম, যত আমরা এদিকে যেতে আছি, তো 1/r, এদিকে যতই আমরা যেতে থাকবো 1/r কি হতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে। তো 1/r যদি ইনক্রিজ করতে থাকে, তো r কি হতে থাকবে, r 1/r কে ইনক্রিজ করাচ্ছি, তো r কি হতে আছে, ডিক্রিজ করতে আছে। তো এরকম করে 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 আমরা যত এদিকে যেতে থাকবো, এক সময় কি হবে, 1/r কি হবে, ইনফিনিটে পৌঁছে যাবে।
আমরা 1/r থেকে ইনফিনিটে পৌঁছেছি, তাহলে আর কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর ইকুয়াল টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে দুটো অ্যাটম এতটাই কাছাকাছি চলে আসবে, তখন তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন শুরু হয়ে যাবে, তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন শুরু হয়ে যাবে। তো এই ক্ষেত্রে অ্যাটম গুলো ইনফিনিটে অবস্থান করছিল, তার মানে অ্যাটম গুলো আইসোলেটেড একটা গ্রুপে ডিল করছিল। তো যখনই তাদের মধ্যে অ্যাটমিক সেপারেশন ক্রমশ কমাতে থাকলাম, তখনই ওই অ্যাটম গুলো ক্রিস্টাল রূপে অ্যাক্ট করতে শুরু করে দিল। ওই অ্যাটম গুলো ক্রিস্টাল রূপে অ্যাক্ট করতে শুরু করে দিল। কেমন করে অ্যাক্ট করলো, না একটা অ্যাটমের ইলেকট্রন, একটা অ্যাটমের নিউক্লিয়াস অপর অ্যাটমের ইলেকট্রন, আউটার মোস্ট সেলের ইলেকট্রনের উপরে ইন্টারঅ্যাকশন করা শুরু, যার ফলে আউটার মোস্ট সেলের ইলেকট্রন গুলো কি হতে শুরু, না তার একটা এনার্জি লেভেল, নতুন একটা এনার্জি লেভেলের সৃষ্টি হলো। তো অরিজিনাল এনার্জি লেভেলের থেকে ডিফারেন্ট একটা এনার্জি লেভেলে পৌঁছে গেল। ক্লিয়ার হতে পেরেছি, ক্লিয়ার করতে পেরেছি। তো তখন যতই আমরা আর বাড়াতে আছি, তখনই আমরা কি দেখতে পাচ্ছি, না 3s এবং 3p তে অবস্থিত ইলেকট্রন গুলোর এনার্জি লেভেলও কি হতে আছে, ডিফারেন্ট হতে আছে। তো এনার্জি লেভেল গুলো কি হতে আছে, ডিফারেন্ট হতে আছে, ইন্টারঅ্যাকশন চেঞ্জ হতে আছে, ইন্টারঅ্যাকশন চেঞ্জ হতে আছে। তখন তারা কি করতে আছে, না তখন তারা কি করতে আছে, যেহেতু n সংখ্যক অ্যাটম নিয়ে রেখেছি, তো তারা ডিফারেন্ট এনার্জি লেভেল সৃষ্টি করতে আছে। তো এরা কি করতে আছে, না ডিফারেন্ট এনার্জি লেভেল সৃষ্টি করতে আছে, ডিফারেন্ট এনার্জি লেভেল সৃষ্টি করতে আছে, ডিফারেন্ট এনার্জি লেভেল সৃষ্টি করতে আছে। কিভাবে সৃষ্টি, যতই আমরা আর বাড়াতে আছি, 1/r যতই বাড়াতে পারছি, আর ততই কমতে আছে। তো ডিফারেন্ট এনার্জি লেভেল বাড়াচ্ছে। 2n হচ্ছে কি, সরি 3s, এটা হচ্ছে কি আউটার মোস্ট সেল। তো এর ক্ষেত্রে ইলেকট্রন গুলো কি দেখতে থাকবো, না ডিফারেন্ট এনার্জি লেভেল সৃষ্টি করতে থাকবে, ডিফারেন্ট এনার্জি লেভেল সৃষ্টি করতে আছে আউটার মোস্ট সেলের ইলেকট্রন গুলো। তাই এখানকার ইলেকট্রন গুলো, কটা ইলেকট্রন রয়েছে, এখানে দুটো ইলেকট্রন রয়েছে। তো n সংখ্যক অ্যাটমের ক্ষেত্রে 3s এ কটা অ্যাটম ইলেকট্রন থাকবে, না 2n সংখ্যক। 3s এ কটা থাকবে, 2n সংখ্যক। 3p তে কত থাকবে, 2n সংখ্যক। তাহলে 2n সংখ্যক অ্যাটমের দ্বারা এনার্জি লেভেল তৈরি হবে। আরে n টাকে তুমি ডিল করো না 10^23, তাহলে কতগুলো এনার্জি লেভেল তৈরি করেছে। আরে ততগুলো যদি অ্যাটম থাকে, n সংখ্যক যদি অ্যাটম থাকে, তাহলে দুটো ইলেকট্রনের উপরে n সংখ্যক অ্যাটম কি করবে, রিঅ্যাকশন করছে, ইন্টারঅ্যাকশন করছে। তো ইন্টারঅ্যাকশন করার ফলে তাদের মধ্যে ডিফারেন্ট এনার্জি লেভেলের সৃষ্টি হয়ে গেছে। তো ডিফারেন্ট এনার্জি লেভেল যদি সৃষ্টি হয়ে থাকে, তখন তারা তাদের অরিজিনাল স্টেট থেকে কোন ইলেকট্রনের এনার্জি কিছুটা বেশি হয়ে গেছে, কিছুটা কম হয়ে গেছে। কোন ইলেকট্রনের এনার্জি 3s এর কোন ইলেকট্রনের এনার্জি কিছুটা বেশি হয়ে গেছে, কিছুটা কম হয়ে গেছে। ক্লিয়ার করা গেছে? তো এরকম আমরা 1/r যদি ইনক্রিজ করতে থাকি, তো অ্যাটম কি হতে থাকবে, অ্যাটমের সেপারেশন আরো ধীরে কাছে হতে থাকবে। তো হতে এক সময় 3s আর 3p কি হয়, একে অপরের উপর ওভারল্যাপ করে গেল। 3s আর 3p ইলেকট্রন মানে এনার্জি লেভেল, 3s আর 3p এর এনার্জি লেভেল গুলো কি হলো, 3s আর 3p এর এনার্জি লেভেল গুলো কি হতে আছে, না একে অপরের উপর ওভারল্যাপ করতে আছে। তো একে অপরের যদি ওভারল্যাপ করতে থাকে, তাহলে একসঙ্গে তাদের মধ্যে কি হবে, হাইব্রিডাইজেশনের সৃষ্টি হবে, একটা মিক্সিং এনার্জি ব্যান্ডের সৃষ্টি হয়ে যাবে। তো তাদের মধ্যে কি দেখো, একটা হাইব্রিডাইজেশনের সৃষ্টি হবে, একটা মিক্সিং এনার্জি ব্যান্ডের সৃষ্টি হবে। কিসের সৃষ্টি হবে, একটা মিক্সিং এনার্জি ব্যান্ডের সৃষ্টি হবে। তো মিক্সিং এনার্জি ব্যান্ডের সৃষ্টি হলো। ক্লিয়ার? একটা মিক্সিং এনার্জি ব্যান্ডের সৃষ্টি হতে আছে। হয়েছে? তো যতই আর বাড়তে আছে, তো ততই আমি কি দেখতে থাকছি, না এনার্জি ব্যান্ডগুলো একে অপরের উপর ওভারল্যাপ করতে আছে, ওভারল্যাপ করতে একসময় কি দেখা যাচ্ছে, না ওই ইলেকট্রনগুলো কি হতে আছে, না তাহলে এখানে কত সংখ্যক আছে, না 2n সংখ্যকের জন্য সৃষ্টি হয়েছে, এখানে 2n সংখ্যকের জন্য সৃষ্টি হয়েছে। ওই ইলেকট্রনগুলো এবারে কি হতে চাইবে, ওই ইলেকট্রনগুলো লোয়ার মোস্ট সেলের দিকে চলে আসতে চাইবে। আরে এখানেও সৃষ্টি হয়েছিল,
তো এখানে সৃষ্টি হলেও কি হয়েছে না ওই ইলেকট্রন গুলো লোয়ার মোস্ট সেলের দিকে চলে আসতে যাচ্ছে। এখানেও 12 সংখ্যক এনার্জি ব্যান্ড সৃষ্টি হয়েছিল, কিন্তু ইলেকট্রনের প্রপার্টি কি, সব থেকে কম এনার্জিতে আমরা স্টেবল, তো সব থেকে কম এনার্জির দিকে আমরা যেতে চাইবো। তো তখন কি হলো না 3p তে অবস্থিত ইলেকট্রন গুলো লোয়ার মোস্ট সেলের দিকে আসতে আছে। তো লোয়ার মোস্ট সেলে যদি অবস্থান করে 3s এ তো 12 সংখ্যক স্টেট তো অলরেডি ছিল, 12 সংখ্যক স্টেট তো ছিল, তো 3p থেকেও 12 সংখ্যক স্টেটের ইলেকট্রন কি হলো নিচের দিকে চলে গেল। তাহলে এখানটায় কটা স্টেট অলরেডি সৃষ্টি হয়ে গেল না 4n সংখ্যক স্টেট সৃষ্টি হয়ে গেছে। তাহলে এখানে কটা স্টেট সৃষ্টি হয়েছে 4n সংখ্যক স্টেট সৃষ্টি হয়েছে। তো 3p তে কটা স্টেট সৃষ্টি হওয়ার ছিল 3p তে 6টা, এখানে কটা দুটো, টোটাল কটা সৃষ্টি হওয়ার ছিল 8টা স্টেট সৃষ্টি হওয়ার ছিল। তো লোয়ার মোস্ট লেভেলে কটা চলে এসেছে না 4n সংখ্যক স্টেট এসে হাজির। লোয়ার মোস্ট সেলে কটা চলে এসেছে না 4n সংখ্যক। তো লোয়ার মোস্ট সেলে আমরা কি দেখতে পাচ্ছি না এখান থেকে দুটো, এখানের দুটো, টোটাল মিলে 4টা স্টেট বানিয়ে ফেলেছে। তো 8টা স্টেটের মধ্যে বাকি 4টা স্টেট এখানটায় কি রয়েছে, এখানটায় বাকি 4টা স্টেট রয়েছে। তো এখানটায় এখানে 3p এর দুটো ইলেকট্রন এই এনার্জি ব্যান্ডে এসে পৌঁছে গেছে। তো এখানটায় এবারে আমি কোনো মতেই বলতে পারবো না কোন এনার্জি ব্যান্ড, আরে এখন তো তারা ওভারল্যাপ করে গেছে একের উপরের পর। তো ওভারল্যাপ যদি করে গিয়ে থাকে তো 3s এর ইলেকট্রনের এনার্জি ব্যান্ড এবং 3s এর ইলেকট্রনের এনার্জি ব্যান্ড এবং 3p এর ইলেকট্রনের এনার্জি ব্যান্ড একে অপরের ওভারল্যাপ। তো এবার তুমি বলতেই পারবে না এটা কোন স্টেটের ইলেকট্রন, এটা 3s এর ইলেকট্রন, এটা 3p এর ইলেকট্রন, কোন স্টেটের, এখন মিক্সিং হয়ে গেছে গোটাটা। তো তখন ইলেকট্রন গুলো কি হলো না 3p এর ইলেকট্রন গুলো লোয়ার মোস্ট সেলে পৌঁছে গেল। লোয়ার মোস্ট সেল বলতে লোয়ার মানে আউটার মোস্ট সেলের লোয়ার এনার্জিতে পৌঁছে গেছে, আউটার মোস্ট সেলের লোয়ার এনার্জিতে পৌঁছে গেছে। তো 3p আর 3s মিলে টোটাল 8n। তো 4n স্টেট ফিল আপ উইথ ইলেকট্রন, আর উপরের যে স্টেটটা এটা হচ্ছে কি ভ্যাকেন্ট, এটা কি অবস্থায় রয়েছে ভ্যাকেন্ট অবস্থায় রয়েছে। তো এই নিচের যে ব্যান্ড, যে 4n স্টেটের যে ব্যান্ড, এই ব্যান্ডটাকে আমরা বলবো কি, এই ব্যান্ডে ইলেকট্রন দ্বারা ফিল আপ রয়েছে, এই ইলেকট্রন দ্বারা ভর্তিযুক্ত এনার্জি ব্যান্ডকে আমরা কি বলবো ভ্যালেন্স ব্যান্ড, এবং উপরে ভ্যাকেন্ট ব্যান্ডটাকে আমরা বলবো কন্ডাকশন ব্যান্ড। তাহলে এটাকে আমরা কি বলবো ভ্যালেন্স ব্যান্ড, এটাকে আমরা কি বলবো ভ্যালেন্স ব্যান্ড, আর এটাকে আমরা কি বলবো কন্ডাকশন ব্যান্ড, এটাকে আমরা কি বলবো কন্ডাকশন ব্যান্ড। তো কন্ডাকশন ব্যান্ডে যে একদম ইলেকট্রন থাকে না সেটা কিন্তু ঠিক না, সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সিওরিটি নেই যে কন্ডাকশন ব্যান্ডে যে একদম ইলেকট্রন থাকবে না, থাকতেও পারে, সেটা নির্ভর করবে আমি কোন ম্যাটেরিয়াল নিয়েছি, সেটা নির্ভর করবে আমি কোন ম্যাটেরিয়ালকে নিয়ে এনার্জি ব্যান্ড আমি তৈরি করছি। তো এখানটা আমরা দেখতে পাচ্ছি কি না 4n স্টেটে সমস্ত এনার্জি ব্যান্ড অবস্থান করছে। আচ্ছা, তো এবারে আমি 1/r বাড়াতে এমন একটা পজিশন এলো যে পজিশনটা বোর রেডিয়াসের সাথে সমান। তাহলে 1/r টা ইকুয়াল টু কার সাথে সমান না r0 এর সাথে সমান। তাহলে এখানটা আমি লিখে দেই r0, এটাকে আমি লিখে দিলাম r0, ওকে, বোর রেডিয়াসের সাথে সমান। তাহলে ওই রকম পজিশনে এই ব্যান্ডটাকে আমরা বলবো কি ভ্যালেন্স ব্যান্ড এট 0 কেলভিন, অবশ্যই এট 0 কেলভিন। তো এই ব্যান্ডটাকে আমরা বলবো ভ্যালেন্স ব্যান্ড, আর এই ব্যান্ডটাকে আমরা বলবো কন্ডাকশন ব্যান্ড। তো r0 পজিশনে, আর r0 পজিশনে অবস্থিত ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এই যে সেপারেশন, তো এখানকার কোন একটা ইলেকট্রনকে তুমি যদি এক্সটার্নালি এনার্জি দাও, তো এই এক্সটার্নালি এনার্জি পেয়ে এই ইলেকট্রনটা এই মাঝের কোনো গ্যাপে গিয়ে অবস্থান করবে না। এটা হচ্ছে কি, এটা এই পাশটা কি হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তো এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কি অবস্থান করছে, একটা গ্যাপ অবস্থান করছে। তো এই ইলেকট্রনটা গিয়ে এই মাঝের কোনো গ্যাপে গিয়ে অবস্থান করবে না, সোজা একদম কন্ডাকশন ব্যান্ডে গিয়ে পৌঁছাবে। ওসবের কোনো চান্স নেই যে মাঝে এই গ্যাপে গিয়ে পৌঁছে যাবে, না, পুরো একদম কন্ডাকশন ব্যান্ডে পৌঁছাও, একদম ফ্রি ইলেকট্রন রূপে কাজ করো, দিয়ে একদম কারেন্ট সৃষ্টি করো। তো এই মাঝে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এই যে গ্যাপটাকে আমরা কি বলবো ফরবিডেন এনার্জি গ্যাপ।
ফরবিডেন এনার্জি গ্যাপ। অনেকে ডেল ইজি বলে, এনার্জি গ্যাপ বলে ডেল ইজি। আচ্ছা, যে যেভাবেই বলুক না কেন, ফরবিডেন এনার্জি গ্যাপ, যে ডেল ইজি, যে যেভাবেই বলবে বলুক। তো এই ছিল কি সিলিকন অ্যাটমের 4n স্টেট কি হয়ে থাকে ভ্যাকেন্ট, আর 4n স্টেট কি হয়ে থাকে ফিল আপ। তো তাদের মধ্যবর্তী অংশ কি হয়ে থাকে, যে গ্যাপটা সৃষ্টি হয়ে থাকে, তাকে আমরা বলবো কি এনার্জি গ্যাপ। তো পরীক্ষায় তো এত বড় অ্যাজাম্পশন তো আসবেই না, তো তোমাদেরকে ভালো করে বুঝতে গেলে ভালো বই থেকে তোমাকে কিন্তু বুঝতে হবে। তো আমি আশা করি এনার্জি ব্যান্ডের সমস্ত থিওরি আমি কিন্তু তোমাদের শেখাতে পেরেছি। তো এবারে আমি বলবো যে ভ্যালেন্স বন্ড, কন্ডাকশন বন্ড এবং ফরবিডেন এনার্জি গ্যাপের ডেফিনেশন সহ একটা ইনশর্ট একটা ছোট্ট একটা ডায়াগ্রাম আমি বানিয়ে দিচ্ছি। একটা তাদের ডেফিনেশন সহ একটা ছোট্ট একটা মানে কি বলবো সিম্পল ডায়াগ্রাম আমরা বানিয়ে দেব। যে সিম্পল ডায়াগ্রামটা কি থাকবে না, সিম্পল ডায়াগ্রামটা পুরোপুরি একই রকম থাকবে। যে ভ্যালেন্স বন্ড কি থাকবে, ফিল আপ থাকবে, কন্ডাকশন বন্ড কি থাকবে, আনফিল আপ থাকবে। তো একটা সিম্পল ডায়াগ্রাম যদি আমরা দেখি, তো সিম্পল ডায়াগ্রাম আমরা কি দেখব, যেটা বইতে আমরা বলবো একটা সিম্পল ডায়াগ্রাম যদি আমরা বানাই তাহলে কি বানাবো। তো এদিকটা হতে চলেছে কি আমাদের এনার্জি, এদিকটা হতে চলেছে আমাদের এনার্জি, আর এদিকটা হতে চলেছে আমাদের ব্যান্ড। আচ্ছা, তো ব্যান্ডের গ্যাপ আমরা দেখতে চলেছি, ব্যান্ডের গ্যাপ আমরা দেখতে, তো নিচের দিকে অবস্থান করছে কি ফিল আপ পোরশন, ইলেকট্রনের দ্বারা ফিল আপ পোরশন। তো এই ব্যান্ডটাকে আমরা কি বলবো, ভ্যালেন্স ব্যান্ড। এই ব্যান্ডটাকে আমরা কি বলতে চলেছি, ভ্যালেন্স ব্যান্ড। ওকে, এই ব্যান্ডটাকে আমরা কি বলবো, ভ্যালেন্স ব্যান্ড। ক্লিয়ার? এটাকে আমরা কি বলবো, ভ্যালেন্স ব্যান্ড। তো ভ্যালেন্স ব্যান্ডের মধ্যবর্তী কিছুটা অংশ কি রয়েছে, ফাঁকা রয়েছে, তারপরে কিসে শুরু হয়েছে, কন্ডাকশন। তো ভ্যালেন্স ব্যান্ডের উপরে কি রয়েছে, কিছুটা ফাঁকা রয়েছে, আর তারপরে কি রয়েছে, কন্ডাকশন ব্যান্ড অবস্থান করছে। আর মাঝের এই অংশটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ফরবিডেন এনার্জি গ্যাপ। ক্লিয়ার? মাঝের এই অংশটা হচ্ছে কি ফরবিডেন এনার্জি গ্যাপ। তাহলে এই ডায়াগ্রাম থেকে আমরা ভ্যালেন্স বন্ড, কন্ডাকশন বন্ড এবং ফরবিডেন এনার্জি গ্যাপের ডেফিনেশন সহ তার ক্যারেক্টারিস্টিক্স আমি করে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে ওটাকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আমি জাস্ট খালি আগে লিখে দিই। তো এবারে দেখো, আমি ভ্যালেন্স বন্ড, কন্ডাকশন বন্ড এবং ফরবিডেন এনার্জি গ্যাপকে লিখে দিয়েছি। তো এবারে দেখো যে ভ্যালেন্স বন্ড কি হয়ে থাকে না, ভ্যালেন্স বন্ড হচ্ছে রেঞ্জ অফ এনার্জি possessed by valence electron in a crystal is called valence bond। তাহলে যে রেঞ্জের মধ্যে ইলেকট্রন গুলো ফিল আপ রয়েছে সেই ব্যান্ডটাকে আমরা কি বলবো না, ভ্যালেন্স বন্ড। যেমন করে সিলিকনের ক্ষেত্রে কি ছিল, এরকম সিলিকনের ক্ষেত্রে কি রেখেছিলাম, এরকম করে এনার্জি ব্যান্ড সৃষ্টি হয়েছিল, যেটাই এই পোরশনটা আমি কি রেখেছিলাম না, এনার্জি কি ছিল, এই ইলেকট্রন কি ছিল না, ফিল আপ ছিল। এটা কি ছিল, এটা ছিল 4n স্টেট। তো 4n স্টেট কি ছিল, ফিল আপ ছিল, বাকি 4n স্টেট কি ছিল, আনফিল আপ ছিল। ক্লিয়ার? তো যে রেঞ্জের মধ্যে এনার্জি কি রয়েছে, ফিল আপ রয়েছে, তো অবশ্য r ইকুয়াল টু 0 তে ধরতে হবে, r ইকুয়াল টু 0 তে ধরতে হবে। তো যে রেঞ্জের মধ্যে ইলেকট্রন গুলো ফিল আপ রয়েছে, তো সেই রেঞ্জটাকে আমরা কি বলবো, ভ্যালেন্স বন্ড। আর কি সেকেন্ড কি হচ্ছে না, ইট কন্টেন্স ভ্যালেন্স ইলেকট্রন। এর মধ্যে সকল ইলেকট্রন গুলো হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। দিস ভ্যালেন্স বন্ড অফ ইলেকট্রন ক্যানট কন্ডাক্ট। তো এখানকার অবস্থিত ইলেকট্রন গুলো কন্ডাক্ট করতে পারে না, এখানকার ইলেকট্রন গুলো কোনো কন্ডাক্ট করতে পারে না। তো এখান থেকে কোনো ইলেকট্রন গেইন করে, এনার্জি গেইন করে যদি কন্ডাকশন ব্যান্ডে যায়, এটা হচ্ছে আমাদের কি ভ্যালেন্স বন্ড, এটা আমাদের কি কন্ডাকশন বন্ড। তো এখান থেকে কোনো ইলেকট্রন যদি গেইন করে কন্ডাকশন বন্ডে যায়, তবে ফ্রি ইলেকট্রন গ্রুপে অ্যাক্ট করবে, তবেই গিয়ে সে কারেন্ট ফ্লো করবে। তো কন্ডাকশন বন্ডের ক্ষেত্রে কি না, দিস বন্ড above valence bond is called this bond above valence bond। তো ভ্যালেন্স বন্ডের উপরে যে বন্ডটা অবস্থান করছে তাকেই আমরা কি বলতাম, কন্ডাকশন বন্ড। তো ভ্যালেন্স বন্ডের জাস্ট অ্যাবাভ
যে বন্ডটা অবস্থান করছে তাকে আমরা বলবো কন্ডাকশন বন্ড। তো রেঞ্জ অফ এনার্জি পজেসড বাই ফ্রি ইলেকট্রন ইন এ ক্রিস্টাল। তো ইলেকট্রনের রেঞ্জের উপরে ডিপেন্ড করছে, ইলেকট্রন গুলোর রেঞ্জের উপরে ডিপেন্ড করছে যে কন্ডাকশন বন্ডের রেঞ্জ কত হবে। তো ইলেকট্রন মে অর মে নট এক্সিস্ট ইন হেয়ার। তো আমি আগেই বলেছি কি না কন্ডাকশন বন্ডে, এই কন্ডাকশন বন্ডে সিলিকনের ক্ষেত্রে এই 4n স্টেটে কোনো ইলেকট্রন নেই। তো এমন কোনো অ্যাটম আছে, এমন কোনো ক্রিস্টাল আছে যেখানটায় কন্ডাকশন বন্ডেও কিছু কিছু ইলেকট্রন থাকতেই পারে, যে এমন থাকবে না তার কোনো গ্যারান্টি নয়, থাকতেও পারে। তো কন্ডাকশন বন্ডের ফোর্থ পয়েন্ট কি হচ্ছে, কন্ডাকশন বন্ডে ইলেকট্রনস আর রেসপন্সিবল ফর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। তো কন্ডাকশন বন্ডে যে সকল ইলেকট্রনগুলো অবস্থান করবে তারাই কি করবে, কেবলমাত্র কারেন্ট ফ্লো করতে হেল্প করবে। তো ভ্যালেন্স বন্ড থেকে কোনো ইলেকট্রনকে যদি আমি কন্ডাকশন বন্ডে ইনকেস যদি পাঠিয়ে দিই তাহলে তারা কি করবে না, তারা কারেন্ট ফ্লো করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো নেক্সট স্টেট আসছে আমাদের কি না ইলেকট্রনস ফরবিডেন এনার্জি গ্যাপ। তো ফরবিডেন এনার্জি গ্যাপ কি না, এখানে একটু বলতে আমি ভুলে গেছি। তো ফরবিডেন এনার্জি গ্যাপ হচ্ছে ভ্যালেন্স বন্ডের টপমোস্ট সেলটাকে আমরা, টপমোস্ট এনার্জিটাকে আমরা বলে থাকি ইভি, আর কন্ডাকশন বন্ডের একদম লোয়ার মোস্ট এনার্জি লেভেলটাকে আমরা বলে থাকি ইসি। কি বলে থাকি? ইসি। তাহলে ফরবিডেন এনার্জি গ্যাপ কি হতে চলেছে না, ফরবিডেন এনার্জি গ্যাপ ডেল ইজি ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি না কন্ডাকশন বন্ডের মিনিমাম এনার্জি, লিখে দিই এখানটায়, উপরে লিখে দিচ্ছি না ইজি ইকুয়াল টু আমরা কি লিখবো না কন্ডাকশন বন্ডের মিনিমাম এনার্জি লেভেল এবং এবং ভ্যালেন্স বন্ডের ম্যাক্সিমাম এনার্জি লেভেলের ডিফারেন্সটাই হচ্ছে কি ফরবিডেন এনার্জি গ্যাপ। তো এটুকু তো বোঝা গেছে, কন্ডাকশন বন্ডের মিনিমাম আর ভ্যালেন্স বন্ডের ম্যাক্সিমাম এনার্জি ব্যান্ডের গ্যাপটাকে আমরা কি বলবো, ফরবিডেন এনার্জি গ্যাপ। তো ইলেকট্রন ইন ভ্যালেন্স বন্ড মে গেইন এনার্জি, যদি ভ্যালেন্স বন্ডের কোনো ইলেকট্রন যদি এনার্জি গেইন করে থাকে তখন জাম্প করে কোথায় না কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে। তো ইলেকট্রনস ক্যান নট বি ফাউন্ড ইন দ্য রিজন ইন বিটুইন ভ্যালেন্স বন্ড এন্ড কন্ডাকশন বন্ড। তো এই দুটো বন্ডের মাঝখানে কোনো ইলেকট্রন কিন্তু অবস্থান করতে পারে না। কারণ কি না এদের মধ্যে এমন কোনো এই এনার্জি গ্যাপের এনার্জি এমন এনার্জি একটা কিছু হয়ে থাকে যার ফলে এখানটা ইলেকট্রনের কোনো অবস্থান থাকে না, এদের মধ্যে ডিফারেন্স সৃষ্টি হয়। যে এই ভ্যালেন্স বন্ড আর কন্ডাকশন বন্ডের মাঝখানে এমন কোন এনার্জির সৃষ্টি হয়ে থাকে যেখানটা ইলেকট্রন সেখানটায় থাকতেই পারে না, সেই রিজনে ইলেকট্রন থাকতেই পারে না, তখন এই পোরশনটা একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, এনার্জি গ্যাপের সৃষ্টি হয়েছে। তো নেক্সট আমরা যেটা বলছি, দি ইলেকট্রন ক্যান নট বি ফাউন্ড ইন দ্য রিজন বিটুইন ভ্যালেন্স বন্ড এন্ড কন্ডাকশন বন্ড। সাম এনার্জি লেভেল ইন বিটুইন ভ্যালেন্স বন্ড এন্ড কন্ডাকশন বন্ড আর রেস্ট্রিক্টেড, মানে কি সেখানটায় এমন কিছু এনার্জি রয়েছে যে ওই ইলেকট্রনের জন্য সেখানে সুইটেবল নয়, তো restricted from electron. This energy level are together known as forbidden energy gap. তো এই লেভেলে এই মানে এনার্জি গ্যাপটাকে আমরা কি বলে থাকি, ফরবিডেন এনার্জি গ্যাপ। তো আই হোপ আজকে এইটুকুই পর্যন্ত, ব্যাটারির পোর্শন খুবই শেষ হয়ে এসছে। তো বেস্ট অফ লাক, গুড নাইট। ঘড়িতে এখন বাজে 1:25। তো তোমরা ভালোভাবে পড়ছো আমি আশা করছি। তো তোমাদের রেসপন্সিবিলিটি খুবই ভালোই আছে, তো মন দিয়ে তোমরা পড়ো, একদম ভালো করে মন দিয়ে পড়ো। তো আই হোপ তোমরা আরো বেটার রেজাল্ট করবে। তো বেস্ট অফ লাক, গুড নাইট।